This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আর একটা খবর দিয়ে আপনাদের দুর্নীতির অভিযোগ তুলে নির্বাসিত অলিম্পিয়ান জয়দীপ কর্মকার শুটার জয়দীপকে নির্বাসিত করল রাজ্য রাইফেল সংস্থা। জাতীয় গেমসে বাংলার দল বাছাই নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন জয়দীপ। প্রশ্ন তুলেছিলেন রাজ্য রাইফেল সংস্থার স্বচ্ছতা নিয়েও। শোকজের সময়সীমা পেরোনোর আগেই জয়দীপকে সাসপেন্ড করল রাজ্য রাইফেল সংস্থা। আমাদের বক্তব্য তো নিশ্চয়ই একটু থাকা উচিত বা শোনা উচিত, তো সেটা যখন করা হয়নি তখন বাধ্য হয়ে আমরা যখন খেলোয়াড়ের যে একটা ইমোশন থাকে সেটা কিছু আউটবার্স্ট হয়ে তখন আমি সোশ্যাল মিডিয়াতে দিতে বাধ্য হয়েছিলাম। তো তারপরের দিন সেটা হয়েও ছিল, মানে যেটা হচ্ছিল সেটা তাদেরকে জানানো হয়, তাদেরকে টিমে ঢোকানো হয়। তো কিন্তু তার পরবর্তী যে এই যে নির্বাচনের ব্যাপারটা, সাসপেনশনের বিষয়টা, এটা কতটা যে মানে কি বলবো, সঠিক তো বলবো না, কিন্তু কতটা কার রাইট আছে, কার কতটা এখতিয়ার এর মধ্যে পড়ে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি এটা লিগ্যাল অ্যাম্বিটটা আমি জানি না। আমরা আলোচনায় রয়েছি, জাতীয় ফেডারেশন কগনিজেন্স নিয়েছে এটা, এবং তারাও দেখছে যে এটা কতটা সঠিক। আমাদের যে ঊর্ধ্বতন আরো ফেডারেশন আছে বা আমাদের একটা লিগ্যাল সিস্টেম আছে, ডেমোক্রেসি আছে, আমি সেটাকে বিশ্বাস করে চলবো। আমি আস্থা রাখি যে খুব শীঘ্রই এই ধরনের ঘটনাগুলো আর ঘটবে না। দিলীপ ঘোষের পুতনা মন্তব্যের প্রতিবাদ পথে মহিলা তৃণমূল কংগ্রেস। শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়ের নেতৃত্বে ওয়েলিংটন থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। দিলীপ বাবুর এই তো দুজন খড়গপুর থেকে আমাদের মেয়েরা যাদের পিতৃপুরুষ তুলে গালাগাল দিয়েছেন, কুকুরের সাথে তুলনা করেছেন, 500 টাকায় নাকি ঘেউ ঘেউ করে এসব কথা বলেছেন। শুধু বলেছেন তাই নয়, অনড় থেকেছেন আর তার পক্ষে সওয়াল করেছেন, তার কথার পক্ষে। তারপরেও পুতনা থেকে শুরু করে, শূর্পনখা থেকে শুরু করে যেগুলো নেগেটিভভাবে মেয়েদের বিরুদ্ধে ব্যবহার করা হয় সেই শব্দগুলোও ব্যবহার করেছে। তো স্বাভাবিকভাবেই দিলীপ বাবু তিনি বলছেন আমি আমার নিজের মেজাজে থাকবো। নিজের মেজাজটা কি মেজাজ? মেয়েদের অপমান করার মেজাজ। সেটা মেয়েরাই তাই উপযুক্ত শিক্ষা দিয়েছে আর দিয়ে দেবে। ব্যারাকপুর যেন বছরভর যুদ্ধের ময়দান, যুদ্ধ থামার কোনো লক্ষণই নেই। অর্জুন সিং বনাম সোমনাথ শ্যামের দ্বন্দ্বের কথাই বলছি। কুরুক্ষেত্রে অর্জুনের রথের সারথি হয়েছিলেন শ্রীকৃষ্ণ, মানে শ্যাম। ভাবুন, একবার ব্যারাকপুরের কুরুক্ষেত্রে কেস একেবারে উল্টো। সেখানে অর্জুন আর সোমনাথ শ্যামের ধুন্ধুমার লড়াই চলছে। এবার জগদ্দলের তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রকাশ্যে দুই নেতার দ্বন্দ্ব। জগদ্দল কাণ্ডে ফের অর্জুন সিংকে তলব পুলিশে হেনস্থার অভিযোগে আদালতের দ্বারস্থ অর্জুন সিং। জগদ্দলের মেঘনামোড় এলাকায় গুলিবিদ্ধ হন তৃণমূলের এক কর্মী। আর এই ঘটনাকে ঘিরে সরগরম ব্যারাকপুর শিল্পাঞ্চল। বৃহস্পতিবারের পর শুক্রবারও একই ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিংকে থানায় তলব করে পুলিশ। বৃহস্পতিবার জগদ্দল থানার ওসি মধুসূদন মণ্ডল বাড়িতেই অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। শুক্রবার ফের তলব করে পুলিশ। যদিও ব্যক্তিগত কাজের জন্য এই মুহূর্তে রাজ্যের বাইরে আছেন বিজেপি নেতা, তার আইনজীবী পুলিশকে নোটিশ পাঠিয়েছেন। পাশাপাশি পুলিশি হেনস্থার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা অর্জুন সিংয়ের। অর্জুনের অভিযোগ বিরোধী দলে আছেন বলে তার বিরুদ্ধে এফআইআর। পুলিশ যখনই ডাকবে আমাকে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমি তো সেই চিঠিটাই, যে চিঠি দিয়েছিলাম সেই চিঠিটাও বলে দিয়েছিলাম কি নিরাপত্তার ব্যাপারটা ক্লিয়ারেন্স না হলে আমি যাব না। আপনাদের পুলিশের উপরে তো আমার ভরসা নেই, পুলিশই তো আমার খুন করাবে। মনীষ শুক্লাকে খুন করানো হয়েছিল, পুলিশ আর তৃণমূলের গুন্ডারা মেরেছিল, তখন ওর আর্মসের লাইসেন্স নিয়ে টানাটানি করে ওর খুন করিয়ে দেওয়া হয়েছিল থানার সামনে। অর্জুন সিংকে পাল্টা আক্রমণ সোমনাথ শ্যামের। সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে সোমনাথের নিশানায় অর্জুন। পুলিশ প্রশাসনের তরফ থেকে যে ভিডিওটা রিলিজ হয়েছে তাতে প্রকান্তভাবে দেখা গেছে যে অর্জুনের আগে যে ছেলেটি যাচ্ছিল সে ছুঁড়ে একটি বোম মারলো, এবং তারপরেই দেখা গেছে লাঠি সোটা নিয়ে অর্জুন বেরোচ্ছে এবং তাড়া করছে। তারপরে সিসিটিভিটা আর দেখা যায়নি, সেখানে গুলিও ছুঁড়েছে। যতদূর সম্ভবত আমার কাছে খবর, পুলিশ প্রশাসনের কাছে সেই ভিডিওটা আছে।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে জগদ্দলের বিধায়ক সোমনাথ ঘনিষ্ঠ নমিত সিংকে। অর্জুনের করা মামলার অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জগদ্দল কাণ্ডে ক্রমশ চড়ছে পারদ। বৃহস্পতিবারই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন, অর্জুন সিং এবং তার পরিবারকে হেনস্থা করা হলে শিল্পাঞ্চল অচল করে দেওয়া হবে। অর্জুন সিংজিকে যদি উত্ত্যক্ত করা হয়, গ্রেপ্তারের চেষ্টা হয়, আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বন্ধ হরতালের দিকেও যেতে বাধ্য হব। বাংলার রাজনীতিতে অর্জুন সোমনাথের দ্বন্দ্বের কথা অজানা নয় কারো। অর্জুন যখন তৃণমূলে ছিলেন তখন দুই নেতার গোষ্ঠীদ্বন্দ্বে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। তৃণমূল শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপেও বরফ গলেনি। এখন অর্জুন সিং বিজেপিতে আর সোমনাথ শ্যাম তৃণমূলের বিধায়ক। কাজেই এই দ্বন্দ্ব আরও বেড়েছে। গত বছর নভেম্বরে ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় অর্জুনকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি। ভবানী ভবন থেকে বেরিয়ে অর্জুন অভিযোগ করেছিলেন সিআইডি তদন্তের নামে ডেকে রাসায়নিক স্প্রে করে দেওয়া হয়। কিছুদিন বাদে পার্থ ভৌমিক অভিযোগ করেছিলেন সোমনাথকে খুন করতে চান অর্জুন। বিধানসভা ভোটের আগে সেই দ্বন্দ্ব আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। ফের কি অনুব্রত অনুগামীদের দিকে তীর ছুড়লেন কাজল শেখ? দলের একাংশকে তরমুজরূপী তৃণমূল বলে কটাক্ষ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। 24 নির্বাচনে অনেকে পাঁচিলে উঠে বসেছিলেন, 26 ভোটেও তারা তাই করবেন। নির্বাচনের পরও তাদের পাঁচিলেই রাখবো, নামতে দেব না, দলীয় সভায় হুঁশিয়ারি কাজল শেখের। তরমুজ তাদেরকে বললাম 19 নির্বাচন, 21 নির্বাচন, 23 নির্বাচন, 24 নির্বাচনে যারা পাঁচিলে চেপে বসেছিল, যারা ভাবছিল তৃণমূল কংগ্রেস দলটা আসবে কি আসবে না, তাদের ওপরটা তৃণমূলের মতো ছিল, ভিতরটা তাদের সবুজ ছিল না, তাদের লাল ছিল, গেরুয়া ছিল, তাদেরকে বলেছি। এখন দেখতে পাচ্ছি বীরভূম জেলাতেও কিছু তরমুজবাজি তৃণমূল রয়েছে, তাদের উদ্দেশ্যে কথাটা বলেছি। কারণ আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলার বিভিন্ন ব্লকে যে একটা ঝামেলা লাগানোর চেষ্টা করছে নিজেদের মধ্যে, সেই জন্য সে তৃণমূলদের আমি আজকের মঞ্চ থেকে সাবধান করতে চাইছি। যারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে, তৃণমূল কংগ্রেস দলকে কলুষিত করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, সহজে ছেড়ে দেবো না। 11টা বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের মনোনীত করবে তারাই জিতবে। আর যারা তরুণবাজি তৃণমূল, তারা শুধু দেখতে থাকবে, পাঁচিলে বসেই থাকবে, পাঁচিল থেকে তাদের নামতে দেবো না। একই সঙ্গে দুই এলাকার ভোটার চাকদার কাউন্সিলর, নতুন করে বিতর্ক দানা বেঁধেছে নদিয়ার রাজনীতিতে। রানাঘাট ও চাকদা দুই পুরো এলাকাতেই ভোটার তালিকায় নাম কাউন্সিলর সত্যজিৎ বিশ্বাসের। চাকদা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যজিৎ, একই সঙ্গে রানাঘাটের 10 নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় নাম রয়েছে সস্ত্রীক সত্যজিৎ বিশ্বাসের। তৃণমূল যখন ভুতুরে ভোটার নিয়ে সরব, তখন খোদ তাদেরই দলের কাউন্সিলরের 2 জায়গায় ভোটার তালিকায় নাম থাকায় সুর চড়িয়েছে বিজেপি। নাম না কাটার নেপথ্যে নির্বাচন কমিশনের ওপর দায় চাপিয়েছেন চাকদার তৃণমূল কাউন্সিলর। তো প্রশ্ন এখানেই, এই ভোটার লিস্ট স্বচ্ছ হোক এবং স্বচ্ছ ভোটার লিস্টে নির্বাচন হোক, এটা আমাদের পরিষ্কার দাবি। এটার মধ্যে কোনো রকম রাজনীতি নেই। এটার নাম যাদের এখানে থাকে না, যারা নাম আমরা ডিভিশন লিস্টে দিয়েছি, নির্বাচন কমিশন তদন্ত করুক, করে সেই নামগুলো বাদ দিন। এরকম প্রচুর আছে, ভুতুরে ভোটার ধরতে গিয়ে এখন আসলটাই ফাঁস হয়ে যাচ্ছে যে ভুতুরে ভোটার কারা। এই সমস্ত লোকগুলোই তো ভোট দিত, দিয়ে টিএমসি কে জেতাতো। ভাস্কর গুপ্তকে যাদবপুরের অস্থায়ী উপাচার্যের পদ থেকে সরিয়ে দিলেন রাজ্যপাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদ থেকে অব্যাহতি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীর বৈঠকের সময় গন্ডগোলের পরই অসুস্থ হয়েছিলেন ভাস্কর গুপ্ত। এখনও রাজ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য দায়িত্ব সামলাচ্ছেন। সেক্ষেত্রে কেন যাদবপুরেরই উপাচার্যকে সরানো হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কে সামলাবেন তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমি তার ভিত্তিতে আমার যা করণীয় সেই মানে স্যার আমি আর নেই উপাচার্য, আমি তো দিতে বাধ্য। কারণ চিঠিটা তারিখ দেওয়া আছে 27 তারিখ, মানে গতকাল থেকে। এটা যেহেতু আমি এখানে আসার থেকে সকালে অনুষ্ঠানে ডিপার্টমেন্টে আমাকে ভাইস চ্যান্সেলর হিসেবে ডেকেছে, জার্নাল ভাইস চ্যান্সেলর হিসেবে অ্যাটেন্ড করতাম না। এই ধরনের কতটা এক ধরনের চিন্তার কতটা দেউলিয়াপনা থাকলে এই অবসরের 3 দিন আগে এইভাবে উপাচার্যকে সরিয়ে দেওয়া হয়। আমি এখানে কেবলমাত্র মহামান্য সুপ্রিম কোর্টে আবার দৃষ্টি আকর্ষণ করতে বলবো। সুপ্রিম কোর্টকে আমি এটা তাকাতে বলবো
যে এই ধরনের কাণ্ড কারখানা, এই রকম একটা অদ্ভুতুরে কাণ্ড কারখানা, একটা নৈরাজ্যপনা, একটা বালখিল্যপনা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এইভাবে চালানো হচ্ছে। প্যান ইন্ডিয়া জাল ওষুধ নেটওয়ার্কের পর্দাফাঁস করেছিলাম আমরা TV9 বাংলা। আর আমরাই বলেছিলাম 20,000 কোটির কারবারে আগ্রা যোগের কথা। এবার জাল ওষুধের কারবারে অভিযুক্ত লিঙ্কম্যানদের ডেরায় পৌঁছে গেল TV9 বাংলা। আমাদের খবরের জেরে কেশবপুরের ডিলারের দোকানে হানা রাজ্য ড্রাগ কন্ট্রোলের। জাল সন্দেহে বাজেয়াপ্ত অ্যান্টিবায়োটিক, হজমের ওষুধ। মঙ্গলবার শহরের 4টি মার্কেটে 20 লক্ষ টাকার 15টি সন্দেহভাজন ওষুধ উদ্ধার করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, পুদুচেরি থেকে আগ্রা হয়ে কলকাতার পাইকারি বাজারে ঢুকেছে জাল ওষুধ। আগ্রার এক ব্যবসায়ীর মাধ্যমে মেহতা বিল্ডিংয়ে ওষুধ সরবরাহ করেছেন কেষ্টপুরের এক ব্যবসায়ী, যা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। আরও তথ্য পেতে উত্তরপ্রদেশ ড্রাগ কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ রাজ্য ড্রাগ কন্ট্রোলের। আপনি কার কাছ থেকে নিয়েছেন? আমি আমার ডিস্ট্রিবিউটর থেকে নিয়েছি। তিনি কি কোম্পানির ডিস্ট্রিবিউটর? কোম্পানি ডিস্ট্রিবিউটর, সাব ডিস্ট্রিবিউটর? সাব ডিস্ট্রিবিউটর আছেন। আপনি ডাইরেক্ট কোম্পানির কাছ থেকে নেননি? আমি কোথা থেকে নিয়েছেন? তার দোকান কোথায়? এটা বাইরে থেকে নেওয়া হয়। কোথায়, কোন রাজ্য? এটা আগ্রা থেকে নেওয়া হয়েছে। যেটা ডিস্ট্রিবিউটার, ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার আছে, আমাকে 8-9% বিলেও করে দিল। বাট ও কী করে, মানে যারা এমআররা আছে তারা আমাদেরকে হয়তো 7-8% আরও এক্সট্রা অ্যাডজাস্টমেন্ট দিয়ে যায়। তো 8-16 এরকম দিয়ে যায় ওদের টার্গেট পুরো করার জন্য। তো টার্গেট যখন পুরো ফুলফিল করার জন্য ওরা যেটা খাটছে, এবার সাপোজ কোম্পানিতে ওরা খাটছে, বাট ওরা কোম্পানির স্যালারি পাচ্ছে না, ইনসেন্টিভ ঠিক করে পাচ্ছে না, তখন ওই ইনসেন্টিভের টাকাটা ওরা কী করে, এখানে আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেয়। আপনারা যার কাছ থেকে নিয়েছেন একটু অ্যাড্রেসটা দেখাবেন? স্যার ওটা তো স্যার ওরা অফিসার আসুক, আমি দিয়ে দেবো, আমার তো সেটা নিয়ে অসুবিধা নেই, আমি তো আছি এখানে বসে। অফিসারটা এলে অফিসারের কাছে আমি দিয়ে দেবো, সেটা প্রডিউস করলে আমাকে যেরকম কালকে বললো আমাদের লাইসেন্সটা পাঠাতে, তো আমি লাইসেন্স অলরেডি দিয়ে দিয়েছি, তো লাইসেন্সটা এখানে জমা হোক। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, 14 এপ্রিল পথ চলা শুরু করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কালীঘাট স্কাইওয়াক। পাশাপাশি স্কাইওয়াক তৈরির জন্য তুলে দেওয়া হয়েছিল কালীঘাট হকার্স মার্কেট। হাজরা পার্ক থেকে আবার কালীঘাটে ফিরছে সেই বাজারও। চলছে শেষ পর্বের কাজ। 14 এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন কালীঘাট স্কাইওয়াকের। 450 মিটার লম্বা ও 10.5 মিটার চওড়া এই স্কাইওয়াক ব্যবহার করা যাবে 3 দিক থেকে। এসপি মুখার্জি রোড ও কালীঘাট থানার দিক থেকে ওঠা যাবে এই স্কাইওয়াকে, সেটা সোজা গিয়ে নামবে মন্দিরে। 2022 সালে এই স্কাইওয়াক তৈরি কাজ শুরু হয়। 2023 সালের কালী পুজোর আগে কাজ শেষ হওয়ার কথা ছিল। পুরসভার খারাপ আর্থিক অবস্থা, পরিকল্পনায় ত্রুটি ও হাইড্রেনের অবস্থানের জন্য কাজে বিলম্ব। 2025-এ শেষ স্কাইওয়াকের কাজ। স্কাইওয়াক তৈরিতে খরচ হয়েছে প্রায় 82 কোটি টাকা। ওঠা নামার জন্য থাকছে 3টি সিঁড়ি ও 3টি লিফট ও 4টি চলমান সিঁড়ি। গোটা স্কাইওয়াক সাজানো হয়েছে কালীঘাট মন্দিরে বিভিন্ন ছবিতে। স্কাইওয়াক ওপেনিং হওয়ার আগে অনেক দর্শনার্থী বেড়ে গেছে কালী মন্দিরে, এবং আলটিমেট যেসব দোকানদার যেভাবে আগে রোজগার করতো তাদের অনেক রোজগার বেড়ে গেছে, তাহলে নাহলে খুব প্রকাশ করতো, অভিমানের কথা বলতো। স্কাইওয়াকের সঙ্গেই জুড়ে দেওয়া হচ্ছে কালীঘাট হকার্স মার্কেট। স্কাইওয়াক তৈরির জন্য এই মার্কেট তুলে দেওয়া হয়েছিল, পাঠানো হয়েছিল হাজরায়। স্কাইওয়াক তৈরির সঙ্গে সঙ্গে শীতাতপ নিয়ন্ত্রিত 5তলা হকার্স মার্কেটও তৈরি। দোকানের চাবিও তুলে দেওয়া হয়েছে 175 জন ব্যবসায়ীর হাতে। একটি এরকমভাবে দোকান তৈরি হয়েছে কালীঘাট হকার রিফিউজি কর্নার থেকে। সব ব্যবসায়ীরা এবার এই ধরনেরই বাতানুকূল ভবনের মধ্যেই নিজেদের বেচাকেনা করতে পারবে। স্বাভাবিকভাবে তাতে খুশি ব্যবসায়ীরা, যদিও প্রায় 2 বছর লেগে গেল গোটা প্রক্রিয়া শেষ করতে। ফুটপাতের জায়গায় আছে, যেখানে ফুটপাতের যারা পেডিস্ট্রিয়ান যারা হাঁটতে পারবেন, আর যারা হকার তাদের জন্য আলাদা করে জায়গা করে দেওয়া হয়েছে, তারা করে বসতে পারবেন, যাতে হকার এবং পেডিস্ট্রিয়ানদের কোথাও সংঘর্ষ না হয়, সংঘাত না হয়, সহাবস্থান হয়, তার ব্যবস্থাই করা হয়। এখানে স্কাইওয়াকের সঙ্গে যে একটা ল্যান্ডিং করে দেওয়া হয়েছে আমাদের বিল্ডিংয়ে, আমাদের 3 তলায় একটা ল্যান্ডিং করে দেওয়া হয়েছে, ওতে আশা করছি ব্যবসা আমাদের ভালো হবে। হয়তো প্রথম দিকে একটু অসুবিধার মধ্যে পড়ব, তবে ব্যবসা আমাদের এখানে ভালো হবে। কালীঘাট নামটা কলকাতার সঙ্গেই যেন সমার্থক। দেশ বিদেশ থেকে অনেক অনেক মানুষ আসেন কালীঘাটের মন্দিরে। এবার বাংলার নতুন বছর থেকে নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে তাদের জন্য, বলা ভালো আধুনিক অভিজ্ঞতা। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সায়ন্তন রিপোর্ট, TV9 বাংলা।